মালয়েশিয়াতে এটা প্রথম দিন। হাই এভরিওয়ান, আমি অঙ্কিতা, আমার আরেকটি নিউ ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আমাদের না 25 তারিখ থেকে হোটেলটা বুক করা ছিল, তাই আমরা সকালবেলা ঢুকে আগে ব্রেকফাস্টটা সেরে নিলাম, কারণ আমাদের অলরেডি 10টা বেজে গেছিলো হোটেলে ঢুকতে। আর তোমাদের যেহেতু বললাম যে শহর থেকে এয়ারপোর্ট প্রচুর দূরে, আর জেনারেলি টাইম লাগে 1 ঘন্টা, কিন্তু মালয়েশিয়াতে একটা ব্যাপার আছে, মালয়েশিয়াতে অফিস আওয়ার্স শুরু হয়ে যায় ভোর 8টা, মানে সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি। গভর্নমেন্ট সেক্টরগুলো কিন্তু খুব আর্লি চালু হয়ে যায়। তাই আমি একটা কথা তোমাদের বলতে পারি যে আমরা এখানে সকালে কাজে যাই, রাতে ফিরি, ওরা রাতে কাজে আসে, সকালে ফেরে। মানে 8টার সময়, মানে ওরা বাড়ি থেকে বেরোয় 7টা, যখন মর্নিং হয় না, সকাল আলো ফোটে না, আর বিকেলবেলা 5টা মানে ঘুটঘুটে, মানে একদম আলো, ঘুটঘুটে আলো। একটা অদ্ভুত কথা বললাম, মানে একদম দিনের আলো, সেই সময় ওরা বাড়ি ফেরে। তো যাই হোক, আমরা ঘুমিয়ে নিয়ে রেডি হয়ে তোমাদের হোটেলটাও দেখালাম, হোটেলের ভিউটা আর কি, রুমের ভিউটা কত সুন্দর। তারপর আমরা বেরিয়ে পড়লাম। প্রথমে আমরা মানি এক্সচেঞ্জ করে নিয়েছিলাম একটা লোকাল দোকানে। এরপর এখানে আমরা চলে যাচ্ছি কেএল টাওয়ারে। এটা হচ্ছে এন্ট্রিটা। আর এটা কেএল টাওয়ারের সামনে, মানে কেএল টাওয়ারে ঢোকার পর একটা লম্বা মতো জায়গা আছে, সেখানটা একটুখানি ঘুরে ঘাড়ে দেখছিলাম। আর এই দেখতেই পাচ্ছ, পুরোটা ক্যামেরাতে আটেও না, এরকম লম্বা জিনিসটা। তারপর আমরা চলে গেলাম ওপরে। প্রথমে এখানটা একটুখানি ঘুরে টুরে নিয়ে, আচ্ছা এই যে বিল্ডিংটা দেখছো ডায়মন্ড শেপে, এইটা হচ্ছে এদের শহীদ মিনার টাইপের করা, এখানে ঢোকা অ্যালাউ নয়। তারপরে আমরা দুজনে আস্তে আস্তে এবার কেএল টাওয়ারের ভেতরের দিকে গেলাম। উপরে ঝাল লণ্ঠনটা দেখেছি কত সুন্দর। আচ্ছা, কেএল টাওয়ারের 3টে ফ্লোর যাওয়া যায়। আমরা একদম টপে চলে গেলাম, আর উপর থেকে পুরো সিটিটা এত সুন্দর লাগছে যে তোমাদের কি বলবো, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগছে। তারপরে সেই যে জায়গাটা, মানে এটা একটা আলাদাই ফিলিং। তো তোমাদের একটা কথা শেয়ার করি, দুবাইতে আমি বুর্জ খলিফার ওপরে যাইনি। আসলে অনেকেই তোমরা জানো না যে দুবাইটা আমাদের কাজের সূত্রে যাওয়া ছিল দুজনেরই, তাই দুবাই শহরটা আমরা পুরোটা ঘুরতে পারিনি। আর আমরা যে সময় গেছিলাম সেটা ছিল অফ সিজন, তাই অনেক জায়গাও অ্যাক্সেস করতে পারিনি। তো আমার ভীষণ ইচ্ছে ছিল যে দুবাইতে ওই গিয়ে দুবাই ফ্রেম বা দুবাই বুর্জ খলিফার ওপর থেকে নিচের শহরটা দেখবো, সেটা আমি এখানে এসে সেই ইচ্ছেটা আমার পূর্ণ হয়েছে এইখানে। দুবাইতে আমি যা যা করতে পারিনি সেটা আমি এই মালয়েশিয়া সিঙ্গাপুরের ট্রিপে পুরোটা উসুল করেছি। তাই জন্য বললাম যে যখন ভগবান প্রথমবার, তুমি যখন ভেবে নাও যে প্রথমে যে ভগবান তোমাকে সুযোগ দেয়নি, কিন্তু সেকেন্ড টাইম যদি তুমি মন থেকে চাও, ভগবান তোমাকে সব ইচ্ছে পূরণ করে দেয়। ইভেন তুমি, আচ্ছা এবার তোমাদের আরেকটা কথা বলে দিই, সিঙ্গাপুর আর মালয়েশিয়াতে যে কোনো ট্যুরিস্ট স্পটে ক্যামেরাম্যান থাকে যারা তোমাকে ছবি তুলে দেবে, আর সেই ছবিগুলো ওরা ফ্রেমে বাঁধিয়ে বিক্রি করে। তো এইটা হচ্ছে সেই জায়গা, আমাদের গেটে ঢুকতেই ছবি তোলা হয়েছিল। ইভেন ওই যেখানটা আমরা বসেছিলাম ওখানেও ছবি তোলা হয়েছিল, ওই ছবিগুলো ওরা বিক্রি করছিল। তা আমরা একটা ছবি নিয়েছি মেমোরি হিসেবে, তবে সব জায়গা থেকে নিইনি, কারণ এগুলোর ভালো প্রাইস আছে। এটা হচ্ছে কেএল টাওয়ারের সেকেন্ড ফ্লোর, যেখানে একটা দূরবীন দেয়া আছে, সেখান থেকে তুমি কতটা ক্লোজেস্ট দেখা যায় বা শহরের কোন জায়গাটা দেখতে চাইছো সেটা তোমরা দেখতে পাবে। আর এর মধ্যে একটা ফ্লোরে রেস্টুরেন্ট আছে। তারপর আমরা নিচে চলে এলাম, গাড়ির ওয়েট করছি। নিচে চলে আসতেই দেখলাম গেটের পাশে রাখা আছে একটা ইনস্ট্রুমেন্ট, এটা হচ্ছে ওদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এবার আমরা কেএল টাওয়ারের পাশ দিয়ে চলে যাচ্ছি টুইন টাওয়ার। এটা হচ্ছে অফিস আওয়ার্স, তাই জন্য মারাত্মক জ্যাম পেয়েছি আমরা। এটা তো সিটি, জেনারেলি কুয়ালালামপুর মেইন সিটিতে প্রচণ্ড ভিড় হয়। আর এই যে টুইন টাওয়ার, এটা হচ্ছে একটা বিজনেস এরিয়া, যেখানে এটারও ভেতরে তুমি ঢুকতে পারবে না। আর এখানে প্রচণ্ড জ্যাম, মানে প্রত্যেকে অফিস করে সেই সময় ফিরছে। আর এই সময় আমরা বেরিয়েছি, আমাদের দুপুরবেলায় আমাদের পুরো ট্যুরটা ছিল সিটি ট্যুরেরটা। কেএল টাওয়ারের সামনে খুব সুন্দর লাগছে, আর কি বলবো, মানে এখানে বলার ভাষা নেই। খুব ভালো লাগছে যে কেএল টাওয়ার সামনাসামনি এসেছি, ঘুরছি, ফটো তুলছি। এত বড় বিল্ডিং যে কোনোভাবেই ফ্রেমে আসছে না।
তবে আমি এটা বলবো না যে আমি কেএল টাওয়ার আবার রাত্রেবেলা দেখতে বেরিয়েছি, কারণ আমাদের ট্রিপটা খুব শর্ট ছিল। কুয়ালালামপুরে 2 দিনের টাইম ছিল, তাই আমরা রাতে আর বেরোইনি। আর আরও না বেরোনোর কারণ হচ্ছে আমাদের রুম থেকে পুরো কেএল টাওয়ারটা দেখা যাচ্ছিল, সেই ভিউ ছিল। আর আমরা ভিউয়ের জন্য কী কী করেছি সেটাও তোমাদের আস্তে আস্তে বলবো। এবার এইখানে এসছি, এই জায়গাটা হচ্ছে ওরা জেনারেলি ওদের একটা গার্ডেন মতো, এখানে অনেক লোকে আড্ডা মারছে, খেলছে, মালয়েশিয়ান ফ্ল্যাগটা রাখা আছে। আর এই সাইডটা ওদের গভর্নমেন্ট জায়গা, যেখানে ইংরেজরা যখন এই দেশে ছিল তখন বানিয়েছিল, ওটা রেনোভেশনের কাজ চলছে এই দিকটা। এই যে দেখছো এখানটা রেনোভেশনের কাজ চলছে পুরো জায়গাটাতে। আর এর উল্টো দিকে আর একটা সুন্দর জায়গা আছে, আমরা এখানটা ঘুরে টুরে আবার ওই দিকটাও গেলাম ঘুরতে। জেনারেলি এখানে লোকাল লোকেরা হয়তো আসে বিকেলবেলা ঘুরতে। আর প্রত্যেকটা ল্যাম্প পোস্টগুলো দেখো জবা ফুল লাগানো, কি অদ্ভুত না? কিন্তু খুব ভালো লাগছিল। আকাশটা মেঘলা করে আছে, ওইদিকে দূরে মনোরেল যাচ্ছে। তো আমরা এবার ওই জায়গাটা পেরিয়ে, রাস্তা পেরিয়ে অন্য একটা দিকে গেলাম, রাস্তার উল্টো দিকেই ঠিক। তোমরা যারা গেছো তারা নিশ্চয়ই জানো। তা আমরা বললাম যে একটু হেঁটে দেখে আসি। আমি তো এটাকে খাল বলে ভাবছিলাম, কিন্তু আমার বর বলল যে না, এটা হচ্ছে শহরের সমস্ত ময়লা জল যাচ্ছে। আমি বললাম তো গন্ধ নেই, বলছেন না এটা ওইভাবেই করা। যাই হোক, জায়গাটা তোমরা দেখে কতটা বুঝতে পারছো জানি না, আমি হচ্ছে অশিক্ষিত মানুষ, তো সেই জন্য আমার কাছে এটা খাল লেগেছে। তারপর আমরা এখান থেকে গাড়িতে উঠে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। এইখানে যখন আমাদের হোটেলের দিকে ফিরছি, পুরোই অফিস এরিয়া পার করেই ফিরতে হচ্ছে। এখানে আমাদের ট্যুর গাইড অনেক কথা বলছে। ইনি সাউথ ইন্ডিয়ান, কিন্তু মালয়েশিয়াতে প্রচুর সাউথ ইন্ডিয়ান থাকে। সাউথ ইন্ডিয়ান বলতে গেলে স্পেশালি প্রচুর তামিল লোকজন মালয়েশিয়াতে থাকে। আর মালয়েশিয়া একটা মুসলিম কান্ট্রি, তো মালয়েশিয়াতে চারিদিকে তোমরা মসজিদ দেখতে পাবে। আর যেহেতু আমরা ঈদের ঠিক আগে আগে গেছি, তো পুরো শহরটাকে সাজানো হচ্ছিল। এরপর আমরা হোটেলে গিয়ে ড্রেস চেঞ্জ করে হোটেলের পুলটাকে একটু অ্যাক্সেস করলাম, দেখলাম আমাদের এই পুলে কি ভিউ আছে। দেখলাম আমাদের হোটেলের পুলে খুব একটা ভিউ নেই, শুধু কেএল টাওয়ারটাই দেখা যাচ্ছে দূরে। আর এই পুলের ভিউটার জন্য আমরা কিন্তু হোটেল চেঞ্জ করেছিলাম। আর এরকম নয় যে আমরা কুয়ালালামপুরে গিয়ে চেঞ্জ করেছি, আমরা আগে থেকেই এগুলো প্ল্যান করে গেছি। যেগুলো আমি এগুলোর জন্য তোমাদের আগের ভিডিওতেই বলেছি, কোন হোটেলে থাকবো, রুম কেমন, কেমন, এগুলো সব আমি ডিসাইড করেছি। আমার বর ডিসাইড করেছে কোন এয়ারলাইন্সে যাব, বাকি কোথায় শপিং করব, এই সমস্ত জিনিস ও ডিসাইড করেছে। এখান থেকেও পুরো শহরটা দেখে নাও একটু কাছ থেকে, কেএল টাওয়ার, তারপরে ওই শহীদ মিনারটা, তারপরে মোনোরেলটা। এখনো এখানে সন্ধে নামেনি। এরপর আমরা রুমে আসি, আবার রেডি হই, এরপর আমরা বেরিয়ে যাই কুয়ালালামপুরের রাতের শহরটা দেখতে। এবার আমরা বলে দিই, আমরা সেই যে ব্রেকফাস্ট করেছি, এত রাক্ষসের মতো খেয়েছি, তারপর আর খাইনি। তারপরে বেরোতেই ওর খিদে পেয়ে গেছে, তখন 8টা বাজে, তখন আমরা একটা কাবাব খেলাম। তারপর আমরা মোনোরেলে করে বা ওদের মেট্রো করে আমরা যাব বুকিট বিন্টাং। এটা আমি দেখেছিলাম, খুব হ্যাপেনিং প্লেস। তো এবার চলো যাই বুকিট বিন্টাং। ইন ফিউচার আমি হয়তো ভিডিওটা 10 বার দেখবো, মনে করব, কারণ এত কিছু ভিডিও তো ফোনে রাখা পসিবল হয় না, তাই। আর এখানে না ওদের
মনোরেলে ওদের ল্যাঙ্গুয়েজ বলছিল। তো প্রথমে আমরা গেছিলাম একটা মলে, এই মলটার নাম আমার ইমিডিয়েটলি মনে পড়ছে না। আমরা কিন্তু বুকিট বিনটাংয়ের আগে স্টপেজে নেমেছি ইমবিতে, ঠিক আছে। ইমবিতে আমরা মলে গেছিলাম কিছু কেনাকাটা করতে জেনারেলি, তারপরে আমরা কিছু কেনাকাটা করিনি, তারপর আমরা মল থেকে বেরিয়ে আমরা চলে গেছি হেঁটে বুকিট বিনটাং। তো এই ইমবি স্টেশন থেকে বুকিট বিনটাং পুরো রাস্তাটা হ্যাপেনিং, তোমরা একবার দেখো। পুরো মালয়েশিয়া রাত্রি 10টায় শুয়ে পড়লেও বুকিট বিনটাং স্ট্রিটটা সারা রাত জাগা। একবার দেখো, শুধু ক্রাউডটা দেখো। আর জায়গায় জায়গায় লাইভ পারফরমেন্স হচ্ছে, মানে জায়গায় জায়গায় যেই জায়গাটা দেখছো ভিড় না, এই জায়গায় লোকে গান করছে, তোমরা একবার দেখো। দিকে যাচ্ছিলাম কিন্তু প্যাভিলিয়ন মলে যাইনি, কারণ রাত 10টা বাজে, অলরেডি বন্ধ, তো বেকার গিয়ে লাভ নেই। প্রচুর স্ট্রিট ফুড, আর কি বড় বড় আম একবার দেখো, আর বিশ্বাস করবে না আমগুলো চিনির মতো মিষ্টি। আমাদের এখানে সিজনের আম ছাড়া মিষ্টি হয় না। গোয়াতে তো আমি মিষ্টি আম খুব ভাগ্য করে পাই, কলকাতাতে তো মিষ্টি আম পাওয়াই যায়, সেটারই কোনো ব্যাপার না। এখানে দেখো লাইভ পেন্টিং হচ্ছে, শপিং, মানে এরা লোকেরা সব ঈদের জন্য কেনাকাটি করছে। এবার এখানেও দেখো একটা পারফরমেন্স হচ্ছে, এটা অন্য একটা জায়গা, স্ট্রিটের অন্য একটা সাইড। এটা একটা আইসক্রিমের দোকান, তোমরা বুঝতে পারছো? শুধু দোকানটা দেখেই বাচ্চারা এত বায়না করবে যে তুমিও বলবে যে না না খেতেই হবে। এখানে অক্টোপাস রাখা, সি ফুড রাখা। তবে হ্যাঁ, সি ফুডের ব্যাপারে একটা কথা বলি, এরা না স্টিম করে খায়। তো আমি ওই সি ফুড স্টিম করে অ্যাটলিস্ট খেতে পারি না। যত আমি ডায়েট করি, আমি চিকেন স্টিম করে খেয়ে নেবো, কিন্তু মাছ স্টিম করে খেতে পারবো না, কারণ মাছের আঁশটে গন্ধ যায় না। আমার এখানে প্রচুর কিছু খাওয়ার ইচ্ছে ছিল, এবার আমার বর মানে কি বলবো, এত রাগ লাগলো, সে একটা দোকানে পট রাইস হচ্ছে, সে সেইখানে ঢুকে গেল খেতে। সেইখানে খেয়ে আমাদের পেট ভার হয়ে গেল বলে আমরা অনেক কিছু ট্রাই করতে পারিনি। এবার ওই কথা বলি, ওই পট রাইসটা ছিল হচ্ছে তোমার খিচুড়ি, সাউথ ইন্ডিয়ান খিচুড়ি। এবার যদি বলি কেরম রাগটা ধরে বলো। তো যাই হোক, ওখানে আমরা খেলাম। খাওয়া দাওয়ার পর দেখো এই সব খাবার দেখে কি আর লোভ সামলানো যায়। আর এত বড় বড় নারকেল, মালয়েশিয়াতে নারকেল গাছের অভাব নেই, প্রত্যেকে এখানে নারকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই সেই পট রাইস, যেটা খাওয়ার পর পেট পুরো ভরে গেল, অন্য কিছু খাওয়ার মতো আর জায়গা নেই, ইচ্ছে আছে জায়গা নেই। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান স্টাইল চিকেন খিচুড়ি, এর বেশি আমি আর কিছু বলবো না। খুব রাগ লেগেছিল, প্রায় ঝগড়া করব আর ঝগড়া করা হয়নি, এনার্জি ছিল না। বেশি ঝগড়া করলে বাকি খাওয়াগুলো মিস হতে পারে। এখানে দেখো যে কোনো ফ্রুটকে সুগারের মধ্যে চুবিয়ে একটা করে কোটিং তৈরি করে বিক্রি করছে, চকলেট বিক্রি হচ্ছে। এখানে লোকজন প্রচুর জুস খায়,
জল কম খায়, জুস বেশি খায়। সিঙ্গাপুরেও আমি দেখেছি বাবল টি, এই টি, হ্যানা টি, ত্যানা টি, জলের মধ্যে আইস গোলা, প্রত্যেকে একটা শো অফ করার জন্য একটা করে হাতে ওই স্টারবাক্সের মধ্যে একটা কাপ নিয়ে সারা রাস্তা হাঁটছে। এই দোকানটা থেকে আমি নিজের ইচ্ছে মতো মোমো খেয়েছি, স্ক্র্যাব স্টিক খেয়েছি। এটা মোমো নয়, এটা ডিমসাম। এই ডিমসামে আর মোমোর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ডিমসামে স্টাফিং বেশি থাকে, ময়দার লেয়ারটা কম থাকে। আর এই হচ্ছে বিভিন্ন ফ্লেভারের আছে, ওরা বলে দিয়েছিল তোমরা এত টাকায় এতগুলো নিতে পারবে, আর বিভিন্ন ফ্লেভার মিক্স করে নিতে পারবে। এক একটা এক এক রকমের মধ্যে প্রনসও আছে, সি ফুডও আছে, চিকেন আছে, ডাক আছে। এইটা আমার খুব ভাল লেগেছে। এটা সত্যি বলছি, এটার জন্য পেটে জায়গা ছিল না, মানে আমি যে পরিমাণ মোমো লাভার সেই পরিমাণ থেকে আমি কমই খেয়েছি। তবে সিঙ্গাপুরে গিয়ে এই ইচ্ছেটা আমার পূর্ণ হয়েছিল। হ্যাঁ, আমি 16 পিস ডিমসাম খেয়েছি। সেই গল্প তোমাদের সাথে পরে শেয়ার করব, সিঙ্গাপুরের ব্লগেই শেয়ার করব। আপাতত তোমরা এই খাবারগুলো দেখো। এই যে এটা ওদের মেনু ডিমসামের, আমি এটাও তুলেছি, কত রকমের আছে। আর এটা হচ্ছে ক্র্যাব স্টিক। এই খাবারগুলো কিন্তু ম্যাক্সিমাম যেগুলো মালয়েশিয়ান খাবার সেগুলোতে কিন্তু মশলাপাতি ভীষণ কম। আর যেগুলো একটু মুসলিম খাবার জানোই সেগুলোতে মশলা ভালোই আছে, আর কিছু সাউথ ইন্ডিয়ান ফুড আছে। প্রচুর টেম্পটিং, বিশ্বাস করো। বুকিট বিনটাঙে খাবারই খাবার, যেদিকে তাকাবে খাবার। তোমরা শুধু দেখো, এখানে তো টেবিলের মধ্যে গ্যাস জ্বালিয়ে দিয়েছে। লাস্টে আমি বলেছি পেটে জায়গা থাকুক চাই না থাকুক, ম্যাঙ্গো স্টিকি রাইস আমি খেতেই হবে। তারপর বায়না করে বর আমাকে কিনে দিল ম্যাঙ্গো স্টিকি রাইস, সেটা আমরা হোটেলে এসে খেয়েছি। বিশ্বাস করো, এখন আমার গরমে এখানে ম্যাঙ্গো দেখলেই স্টিকি রাইস খেতে ইচ্ছে করছে। ম্যাঙ্গো স্টিকি রাইস এত সুন্দর খেতে, মানে কল্পনা করা যায় না। আমি হয়তো ম্যাঙ্গো স্টিকি রাইস খাওয়ার জন্য আবার মালয়েশিয়া যেতে পারি। ম্যাঙ্গো স্টিকি রাইস নিয়ে আমরা চলে এলাম হোটেলে। আমাদের হোটেল থেকে মেট্রোটা কাছেই ছিল, মোটামুটি 5-10 মিনিটের হাঁটা ডিস্টেন্স। হোটেল রুমে ঢুকে আমরা ম্যাঙ্গো স্টিকি রাইস এনজয় করলাম, আর এর বর্ণনা দিচ্ছি না। এরপর আসছি আগামী দিনের ভিডিও নিয়ে, মানে কুয়ালালামপুরের সেকেন্ড দিন কেমন কাটলো সেটা তোমাদের সাথে শেয়ার করব পরের ব্লগে। আজকের মতো এইটুকু। তোমাদের কেমন লাগলো জানিও। আমি অনেক বড় বানিয়েছি ভিডিওটা, আসলে অনেক কিছু আমার কাটতে মন চাইছিল না। কোনো এক সময় আমি হয়তো এগুলো দেখে দেখে স্মৃতি রোমন্থন করব। আজকের মতো এইটুকু, টাটা, বাই বাই।